Assalamualaikum, sir. স্যার আসসালামু আলাইকুম। Assalamualaikum. Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum. আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. Assalamualaikum everyone. Waalaikumsalam. Assalamualaikum, sir. আসসালামু Hey Muni bhai, to চেহারা কেমন কার্টুন আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. মইনুল ইসলাম ইয়াসিন কেমন আছেন? অনেকদিন পরে আসসালামু আলাইকুম স্যার। মইনুল ইসলাম ইয়াসিন ভালো আছো? অনেকদিন পরে আসছো। জি স্যার, ভালো আছেন আপনি? আমরা কি করতেছিলাম? কোণের মান পড়তেছিলাম তাই না? তো Yes, আমরা sir. আজকে কোণের মানের বাকি জিনিসগুলো পড়বো। স্যার আপনার নেট কেটে কাটা। আহ, আচ্ছা, তার আগে নাইমা নাইমা কিছু প্রশ্নের উত্তর দিবে। নতুন যারা আছো, ঠিক আছে, বা যারাই পাও নাই, ঠিক আছে, এই দুইটা হলো সমান্তরাল। পরীক্ষার প্রশ্ন লেখা থাকবে এরকম, ধরো এ বি একটা রেখা, সিডি একটা রেখা। প্রশ্ন থাকতে পারে এরকম যে এ বি প্যারালাল সিডি। তারপরে প্রশ্ন বললো এরকম ই এফ, যেই যেই ভদ্র মানুষেরা, ভদ্র বাচ্চারা ক্যামেরা অফ করে বসে আছেন, ক্যামেরা অন করেন।
আপনাদের চাঁদ মুখগুলো দেখান। আমার কথা শোনা গেছে আমি কি বলছি? যাদের যাদের ক্যামেরা অফ আছে ক্যামেরা অন করো, এরপর আমি নাহলে ক্লাস থেকে বের করে দেবো। ওকে। আচ্ছা, তারপরে বললাম যে ইএফ ওদের ছেদক কোন পয়েন্টে ছেদ করছে, ও পয়েন্টে ছেদ করছে, আর ও ধরো এন পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে, সো আগে মুকিমুল হাসান বলো যে এখানে আমাকে একটা অনুরূপ কোণ দেখাও, একটা অনুরূপ কোণ। একটা অনুরূপ কোণ বলো যে এইটা আর এটা অনুরূপ কোণ। স্যার এ ও হুম, এ ও ই। বলো। ই কি তোমার কি নেটওয়ার্কের সমস্যা? অনুরূপ আচ্ছা, তোমার নেটওয়ার্কের সমস্যা, অফ যাও। মুনিম বলো। স্যার এ ও ই ও সি ও এন না সি এন এফ এ ও ই আর সি সি এন এন, এফ এটা অনুরূপ কোণ। ভেরি গুড। তাহলে এটা এটা অনুরূপ কোণ। নাইমা জি স্যার। বলেন একান্তর কোণ কি কি আছে? স্যার স্যার একটা কথা বলবো। দাঁড়াও স্যার আগে এখানে নাইমাকে বলতে দাও আগে। স্যার একান্তর কোণ। হুম। স্যার বলে দিছি। অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, সিএনএফ যারা বলছো এটা তো অ্যাকচুয়ালি সিএনই হবে। জি স্যার। স্যার আর সরি আমি স্যার সেটাই ই ভাবছিলাম ই স্যার। হবে। কারণ তুমি যখন সিএন পয়েন্টে আসতেছো তারপর তুমি যদি এফ বলছিলাম বলো তাহলে তো তোমার নিচের দিকে চলে আসে। জি স্যার, তাহলে হচ্ছে কি আলাদা হয়ে যায় কোণ। নাইমা সেই মনিও। তাহলে কি সি এন ও হবে? সিএন তো ও সি এন সিএন, ই হবে স্যার, সি এন ই। সিএন ও বলো সিএনই বলো একই জিনিস, হোয়াট এভার। আচ্ছা, আমার পুরান বাবুরা। সুমাইয়া, সুমাইয়া এখন বলবে শুনতে পাচ্ছে না। ইয়েস স্যার। ভেরি গুড, শুনতে পাচ্ছ। বলো একান্তর কোণ কি কি আছে? স্যার আরেকবার বলবেন, শুনতে পাই নাই। হ্যাঁ সুমাইয়া, একান্তর কোণ বলো। একান্তর স্যার কোণ। মেবি ও আর এ, ও আর এফ। এই নাইমা তোমার জিজ্ঞেস করছি, তোমার সময় শেষ, সুমাইয়া বলবে। তুমি এখন ভুলভাল বলতেছো আন্দাজে। সুমাইয়া বলো একান্তর কোণ কি কি আছে? এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় জিন্দেগিতেও এই টাইপের কোণের মান পাবো না, এই টাইপের কোণের মান একটা আসেই। এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি অনেক সোজা করে বুঝাই দিছি, আমি বইয়ের কোনো গদবাঁধা মানে সংজ্ঞাও মুখস্থ করাই নাই। হ্যাঁ, যখন ক্লাস নিছি প্রথমবার আমি সংজ্ঞা টঙ্গা লেখায় টেখায় দেখাইছি সবাইকে, কিন্তু আমি সবাইকে মনে রাখার শর্টকাট টেকনিকও শিখাই দিছি। ওয়াফি, সাটগাইয়া ওয়াফি। ওয়াফি বলেন। কি রে, এরকম ডাকলে রেসপন্স না করলে তো হবে না রে। স্যার যারাই রাখছেন সেই বের হয়ে যাচ্ছে। আচ্ছা, ইশতিয়াক বলো। স্যার ই ও বি আর স্যার সি এন এফ। ই ও বি আর কি বললা? স্যার সি এন এফ। সিএনএফ। ইয়েস স্যার। না, কাছাকাছি গেছো।
স্যার আমি বলি আমার কাছাকাছি জানে, তুমি ধারে কাছেও জানি। নাম কি এটার? স্যার ওকে। স্যার আমি বলবো স্যার আমি বলি এই দাঁড়াও। বলি 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 করতেছো কে? দাঁড়াও। আরাফ আবিদ। তুমি তো পুরনোই, পুরনো, হ্যাঁ। আরাফ আবিদ কই? ওই কিরে কই? আরাফ আবিদ, হোয়াট এভার। মোহসেনা মরিয়াম বলেন। বের হয়ে গেছে হুম, মোহসেনা মরিয়াম বলো। কিরে এত সময় নষ্ট কেন? পরে না পারলে স্যার বলো আমি। আপনি যারা ধরতেছেন তা সেই বলতে পারতেছে না। মোহসেনা মরিয়াম। ওকে, নাই। আচ্ছা, স্যার আমি বলবো এই দাঁড়াও, তুমি বললে তো হবে না। মোহসেনা মরিয়ামের ক্যামেরাটাই অফ হয়ে গেল। আচ্ছা, আকিব বলো, আকিব, আব্দুল্লাহ আকিব বলো। এই আরাফা ভিতরে দেখা যেতেছে, কথা বলো না কেন? স্যার ও বি আর হচ্ছে এন ই ও সিএনই সিএনও একই। আচ্ছা, ইওবি মানে এইটা হবে, এইটা এটা এরকম। ইওবি, এই কোনটা হবে? মানে এই কোনটা হলে কি বলতে হবে? এই যে এটা, এই কোনটা তো বি ই এন আসে, বিওএন আসে। তুমি ইও ই বললে তো এটা চলে আসে, তো বলতে হবে স্যার বিওএন। এটা তো পি ও এফ। এই মুকিবুল হাসানের নেটে আজকে অনেক বাজে অবস্থা, কথা কেটে কেটে আসে। আচ্ছা, হাও এবার যেই যেই বাবুরা ভুলে গেছো, কিছু মনে নাই, আর যেই যেই বাবুরা নতুন, তারা একটু থাকো। মুস্তফা তাজর কি সেন্ট মার্টিনে গেছে নাকি? স্যার তুমি কি সেন্ট মার্টিনে বসে আছো নাকি? না স্যার। জাইসুর রহমান বসে আছে ধান খেতে, আর আমি মোতাসিম মনে হচ্ছে চন্দ্রগ্রহণে গেছে। তোমাদের তো এক একজনের সেই সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছো। এই সিরাপ খাও। হুম, সিরাপ, সিরাপ খাও 3 চামচ। ওকে, নাইবা মনোযোগ দাও, এন্ড করো। স্যার বিউটি রে, দেখ। আচ্ছা, নতুন বাবুরা, পুরান বাবুরা সবাই দেখো। প্রথমে ছিল এটা, এটা প্যারালাল, ঠিক আছে? আচ্ছা, এখন এটা বাদে যদি আমি একটা নর্মালি অ্যাঙ্গেল আঁকি, নতুন বাবুরা আমি স্পেশালি হলো আরাবিয়া, ফাতিহা, আদিল, জাইসুর রহমান, আকান্ত চৌধুরী, আর কি কি জানি আছে নাম। যাই হোক, নতুন যারা, এই আপাতত এই কটার নামই মনে আছে। আপনারা একটু দেখেন। তো যে কোনো একটা অ্যাঙ্গেল, কোণের সংজ্ঞাকে আমরা ছোটবেলায় কি পড়ছি, যে কোনো একটা মানে রশ্মি বা রেখা ওদের মিলিত হয়, মিলিত হয়ে একটা কোণ তৈরি করে। এরকম কোণ আমরা সাইন দিই কিরকম, এরকম করে কোণ দিই, বা এরকম করে কোণ দিই, একটা বাঁকা ঘর এরকম। তাহলে এইটা দেখো, মানে একটু খেয়াল করো, এইটা একটা কোণ দিচ্ছি, এটা একটা কোণ আঁকতেছি।
তো এইটার এই মাথাটা দিতেছি এরকম করে, এটা মাথা দিতেছি এরকম করে, তার মানে একটা হচ্ছে এরকম, সরি একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম দেখতে। এগুলো বইয়ের কথা না, এগুলো জাস্ট তোমাদের মনে রাখার টেকনিকের জন্য আমি বলতেছি। ঠিক আছে, এগুলা এক্সট্রা ভাবে বলতেছি জাস্ট যাতে তোমরা প্যাচ না লাগাও, মনে যেতে থাকে। আচ্ছা, এখন আসি আমাদের আসল কথা। অনুরূপ কথাটার মানে হলো একই রকম। ঠিক আছে, ইংলিশে বলে করেসপন্ডিং অ্যাঙ্গেল, মানে দেখতে একই রকম। অনুরূপ, রূপ মানে কি? রূপ মানে তো জানো দেখতে কেমন, আর অনু মানে হলো একই রকম। তাহলে আমি যদি এগুলাতে দেখো সবগুলো একটা করে কোণ হয়েছে, যেরকম কোণ হয়েছে, তাহলে এইটাকে যদি আমি কোণ আঁকতে চাই, অবশ্যই আমি এটাকে এইভাবে আঁকবো। এটা তার এইভাবে রাখার কোনো স্কোপ নেই, মানে আমাদের অপশন আছে দুইটা, একটা আছে এমনি আঁকা যাবে আর একটা আছে এমনি আঁকা যাবে। তো এটার তো এমনি আঁকার কোনো অপশন নাই, এটা আঁকতে হবে এমনি। ঠিক আছে, আচ্ছা, গেল। তারপর এই কোণটা রাখতে হবে এমনি, এবং এভাবে করে রাখতে হবে। আচ্ছা, এই কোণটাকে আবার রাখতে হবে অন্য কালি দিই এরকম করে। ওকে, আর এই কোণটাকে রাখতে হবে এরকম করে, একইভাবে এইটা আঁকতেছি এরকম করে, এইটা আঁকতেছি এরকম করে, এইটা আঁকতেছি এরকম করে। এই এগুলো কোণগুলা, ঠিক আছে, এই কোণগুলা দেখা গেলো। এখন আসো, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই কোণগুলো আমরা কি কি বলতেছি। তাহলে এইগুলাকে দেখে বোঝা যাচ্ছে যে এই যে নীল কালার যেটা আঁকছি এই দুইটা, এরা দেখতে একই রকম, তাহলে এরা কি? অনুরূপ কোণ। স্যার অনুরূপ কোণ। তাহলে এদেরকে যদি নাম দিতে চাই, তোমার তো এই ছবিতে দেখলাম যে আমরা নামটা কেমনে পড়বো। হ্যাঁ, এইটা নাম পড়াটা মানে আমি এত মেজর ভুল হিসেবে তোমাদের ধরতেছি না, তোমরা যদি কনসেপ্টটা বুঝো তাইলে হবে। কেন কনসেপ্ট বোঝার কথা বলতেছি? কারণ আমার থিওরি হলো গিয়ে বা উপপাদ্য হলো গিয়ে যে অনুরূপ কোণগুলো সমান থাকে, অনুরূপ কোণগুলো সমান থাকে, আর একান্তর কোণগুলোও সমান থাকে। মানে দুইটা রেখা, সমান্তরাল রেখা, ওদের যদি কোনো একটা রেখা ছেদ করে, ছেদ করার পরে ওদের মধ্যে তৈরি হওয়া বা ওদের মধ্যে অবস্থিত অনুরূপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, তাহলে এটা হলো যে আমার আগের আমরা স্লাইড, কত নাম্বার স্লাইডে ছিল এটা তাসনিম তোমাদেরকে বলবে। হ্যাঁ, ও আবার এইসব স্লাইড টেট কত নাম্বার থেকে জানে। যদি এখন তাসনিম ভুলে যায় থাকে, তাসনিম পরে একবার দেখে পরে নেক্সট ক্লাসে বা গ্রুপে বলে দিবে। যারা নতুন আসো, আগের ক্লাসের পিডিএফ একটু দেখবা যে কত নাম্বার ক্লাসে এই অনুরূপ কোণ একান্তর কোণ পড়াইছিলাম। আমার একটা ভুল হয়েছে যে আমি তোমাদের ক্লাসের টপিকে হলো যে মানে ক্লাস আমার ল্যাপটপে সেভ করা আছে সবগুলো ক্লাসই, পিডিএফও আছে, বাট আমার হলো মানে ক্লাসের টপিক দিয়ে আমি নাম সেভ করিনি। আমার সেভ করা ক্লাস নাম্বার এত, ক্লাস নাম্বার এত, এরকম করে। ক্লাস 4-এরটা আবার আমি খুব সুন্দর টপিক দিয়ে সেভ করছি, তোমাদের এরকম করে সেভ করা হয় নাই। আর এখন যে নতুন করে সেভ করবো ওই সময় আমার কাছে নাই। তো যাই হোক, পুরোনো ক্লাস দেখে নেবা যারা নতুন আসছো, আর যারা পুরোনো ভুলে গেছো তারাও একটু পুরোনো স্লাইড গুলো কাটবা। মোটামুটি অনেক আগের ক্লাস নিছি, এটা অনেক শুরুর দিকে নিছি, 20। স্যার জানুয়ারি যখন মানে আমরা যখন ভর্তি হয়েছি তার প্রথমে কয়েক মাসে মানে কয়েক সপ্তাহে কোণের মান করেছিলেন। যাই হোক, তাসনিম তাবাসসুম অলরেডি মাথার মধ্যে এনে চিন্তা ভাবনা করতেছে, ওরা দেখে বুঝাইতেছে, ও বাইর করে তোমাদের বলবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি আমরা অনুরূপ কোণ গেল, তাহলে এই পাশে অনুরূপ কোণ কি আছে? এই দেখো, এইটা কালো, এই কালো কালারটা ওর অনুরূপ কোণটা, এই কালো সবুজটারে কালো বানাই দিলাম, তাহলে এটা হলো ওর অনুরূপ কোণ। ঠিক আছে, আচ্ছা, আবার যদি উল্টা ভাবে অনুরূপ কোণ দেখেছি, তাহলে এই সবুজ কালারটা এরকম ভাবে আছে, ওর অনুরূপ কোণ এই সবুজ কালারটা, এই নীল কালারটা এরকম করে আছে, তাহলে ওর অনুরূপ কোণ হলো এটা। ঠিক আছে, অনুরূপ কোণ নিয়ে কারো কোনো ভেজাল আছে? এখন নো এর স্যার। মধ্যে কি নো স্যার। আপনার বলে অনুরূপ কোণ। রিয়ান কি সে বলো? বলছি যে মানে কোন মানে একই রকম কোন হলে অনুরূপ কোণ হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এরকম এরকম থাকলে, এরকম থাকলে অনুরূপ কোণ। আচ্ছা, দাঁড়াও, বইয়ের ভাষায় তোমাদের একটু সঙ্গে দেখ। আমি আমার ল্যাপটপে দেখতেছি কোন স্লাইডে, দাঁড়াও একটু, দাঁড়াও দেখ, আমি মানে পাবো। এক
আর স্যার কি চলে গেছে? না, জি না স্যার যায় নাই, স্যার আছে, ধৈর্য ধরেন, স্যার আসতেছে, স্যার আছে, স্যার আপনাদের স্লাইড আনতে গেছে। 24 নম্বর ক্লাসে হলো নিয়েছিলাম রেখা কোণের, তার মানে তার একটু পরে আছে, পাইছি মোটামুটি। ভগ্নাংশ আছে। পাইছি, স্ক্রিন শেয়ার করতেছি, খেয়াল করো। এই স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। Yes, sir. আচ্ছা, এবার আসো বইয়ের সংজ্ঞায়। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের উভয় পাশে, এই যে এটা একটা মানে পি কিউ দুইটা সরলরেখা ছিল, আর এস দুইটা সরলরেখা ছিল, ওদেরকে একটা সরলরেখা ছেদ করে ছেদকের উভয় পাশে, তাহলে এই পাশে যে কোণ তৈরি হয় সেগুলোকে অনুরূপ কোণ বলে। তাহলে এই কোণটা একটা অনুরূপ কোণ, এই কোণটা একটা অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণ, দেখছো? সে একদম বইয়ের সংজ্ঞা। আর অনুরূপ কোণের যদি কিছু সংজ্ঞা বলি, কি বলছে সংজ্ঞা দেখো, মানে বৈশিষ্ট্য কিছু বলছে যে এটা এটা একটু বড় করে। কি রে, আর কত বড় করবো তারা? সরি। অনুরূপ কোণ দুটি শীর্ষবিন্দু পরস্পর ভিন্ন হয়। অনুরূপ কোণ বলতে শীর্ষবিন্দু ভিন্ন হয় মানে কি, যে কোণাটা ভিন্ন হবে স্বাভাবিক। যদি দুটি শীর্ষবিন্দু একই হয় তাহলে সেটি একই কোণ হবে, তখন অনুরূপ কোণ হবে না, একই কোণ নাম হবে। আচ্ছা, একটা সূক্ষ্মকোণ হলে আরেকটা সূক্ষ্মকোণ হবে। আহ একই কথা বলছে, একই দিকে অবস্থান করা লাগবে, ঠিক আছে? দেখো, একই দিকে অবস্থান করে একটা ডান দিকে থাকলে অপরটা ডান দিকেই থাকবে। এই হলো অনুরূপ কোণের কাহিনী। আচ্ছা, এখানে আছে আবার অনুরূপ কিছু, দেখো যেমন আমার আগের ছবিতে ছিল এখানে এই এই কার্সর দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, যেমন আমি আমি একটু আগে ছবিতে নিচের দিকেও কিছু অনুরূপ কোণ দেখাইছিলাম, এই যে নিচের দিকে কিছু এরকম নিচের দিকে দেখাইছিলাম। তো এখন কিছু আছে, যেমন এটা হলো ভিতরের দিকে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, এরকম আছে। তাহলে অন্তস্থ কোণ কি বহিস্থ কোণ কি, দেখো যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে যদি সীমানা দিয়ে মানে আটকানো থাকে তখন ওদেরকে বলে অন্তস্থ কোণ। তাহলে যদি আবদ্ধ ক্ষেত্রের ভিতরে থেকে ওটা অন্তস্থ কোণ বলে। তার মানে অনুরূপ কোণগুলা যদি কোনো একটা সীমানার ভিতরে থেকে ওরা অনুরূপ অন্তস্থ কোণ বলে। আমি দেখাচ্ছি কোনটা অনুরূপ অন্তস্থ কোনটা বহিস্থ। তার মানে বাইরে থাকলে বহিস্থ কোণ। এখন আসো, এখানে অনুরূপ অন্তস্থ কোণ বহিস্থ কোণ কি, আমার এই কার্সরের সাথে যাও, দেখো। আর দাঁড়াও, কার্সর লাগবে না, আবার একটু দাগাদাগি করি। এই যে আর জেড এক্স, তাহলে ও হলো ভিতরের দিকে না, মানে কি এই এরিয়াটা, এই এরিয়াটার ভিতরে আছে, তাহলে ও হলো অন্তস্থ কোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আর জেড এক্সটা হলো আমার অন্তস্থ কোণ। তারপরে দেখো ওর সাথে ইকুয়াল কোনটা, এইটা পি এক্স এম, তাহলে এই পি এক্স এমটা হলো বহিস্থ কোণ, বাইরের দিকে, ঠিক আছে? সহজ না? কিন্তু দেখো আমি যাই কোণ আঁকছি দেখতে কিন্তু একই রকম। এই যে, তারও এত দাগাদাগি বাদ দিই, একটু শর্টকাট আবার দেখাই। আমি যদি কোণগুলো আঁকি মানে, পেন্সিল কই গেল, এই যে এইটা ওইভাবে আঁকতেছি, এটা ওইভাবে আঁকতেছি,
তার মানে একটা আমার অন্তস্থ কোণ আর একটা আমার বহিস্থ কোণ। একইভাবে দেখো এক্স জেড এক্স, এই যে অন্তস্থ কোণ, তাহলে এটার বহিস্থ কোণ কোনটা? এটা এম এক্স কিউ। তারপরে একইভাবে দেখো যদি পি এক্স জেড চিন্তা করি, মানে এই যে এই নিচের এটা এটা একটু অন্য কালিতে দেখাই, সবুজের বুকে লাল, সবুজ দিই, তাহলে পি এক্স জেড, ঠিক আছে, যে পি এক্স জেড, তাহলে এটা এটাও কি অন্তস্থ কোণ? এটার সাথে যাচ্ছে কোনটা? হুম, এ কি ভুল স্যার লাগছে নাকি? আর স্যার এই যে আর আর, জেড এল। এই যে আর জেড জেড এল, ঠিক আছে, এই যে আর জেড এল, দেখছো? এই দেখতে একই রকম এই। তারপরে আর কি আছে? কিউ এক্স জেড, এই যে কিউ এক্স জেড, এই যে এরকম ভিতরে, তাহলে এটা অন্তস্থ কোণ, কিন্তু এর অনুরূপ কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এস জেড এল, এই বহিস্থ কোণ। তার মানে স্যার অনুরূপ কোণ যেমন অন্তস্থ ও বহিস্থ কোণ সেরকমই। কি বলে এটা, নিজে বুঝছো? কি মাথায় জিজ্ঞেস ঢুকে করো? নেই স্যার, আরেকবার বলেন। আমার কথা মাথায় ঢুকে নেয় না, অন্য বিশ্বাসের প্রশ্ন মাথায় ঢুকে নেয়? অন্য বিশ্বাস প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ, ও তো তার বুঝলো মানে না। অনুরূপ কোণ আর এই অন্তস্থ ও বহিস্থ কোণ একই রকম নাকি? না না, একই রকম কেন হবে? অন্তস্থ কোণ মানে হলো গিয়ে তোমার, মানে যা মানে অন্তস্থ কোণের বহিস্থ কোণ যেটা সেই দুটো অনুরূপ কোণ। শোনো, ব্যাস লাগা হলো, এত এত জটিল ভাবে চিন্তা করা লাগবে না, সিম্পলি চিন্তা করো। আমার কথা হলো তোমার তোমার মেইনলি লাগবে অনুরূপ কোণ, এইটা, এটা অনুরূপ কোণ। এখন এই দুইটা অনুরূপ কোণের মধ্যে একটা হইলো বহিস্থ কোণ, একটা হইলো অন্তস্থ কোণ। আবার এটা, এটা অনুরূপ কোণ, এর মধ্যে একটা হলো অন্তস্থ কোণ, একটা হলো বহিস্থ কোণ, শেষ, সিম্পল কথা। যার মানে স্যার এত কিছু দরকার নেই, আমি একদম সিম্পল কথা বলে দিলাম। ওকে, অনুরূপ কোণ নিয়ে আর জি কারো স্যার। কোনো ডাউট আছে? নো। আচ্ছা, কি রে, পরের স্লাইডে যায় না কেন? আচ্ছা, এখন এটা হলো তোমাদের বইয়ের ছবি, ঠিক আছে? বইয়ে দেখো যে নাম্বার দিয়ে আছে। হুম, একই জিনিসই, ঠিক আছে, এটা তোমরা বইয়ে একটু দেখে নেবে, এটা এখন পড়ার সময় নষ্ট করবো না। আর এটা তো বই অনুশীলনে চলে গেল। আচ্ছা, আসলে এখন একান্তর কোণে, একান্তর কোণের একটা ডেফিনেশন দিছে। কি, কি ডেফিনেশন দিছে? আগে রে মুইসা নেই। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখার তীর্যক ছেদ করে ছেদকের বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। তার মানে দেখো এই একটা দাগ দিই, এই যে কোণ হলো, এই পাশে একটা কোণ তৈরি হলো, ওর বিপরীত পাশে আরেকটা কোণ তৈরি হলো। ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তুমি তো বলতে পারো যে এটাও তো বিপরীত কোণ, না? কিন্তু এটা তো মানে ওর মতোই কোণ আর কি, দেখতে তো এরকম এইরকম, জাস্ট একই, জাস্ট এটা একটা কন্টিনিউশন হবে, একই কোণ। মানে অ্যাকচুয়ালি জিনিসটা এভাবে তাকা যাচ্ছে না। ধরো তোমার যদি একটা কোণ এরকম 180 ডিগ্রি একটা কোণ আঁকো এরকম করে, ঠিক আছে? তো সাপোজ এই 180 ডিগ্রি পুরোটা কমপ্লিট করলাম না, আমি পুরোটা কমপ্লিট না করে আমি এইটুকু আঁকলাম, এটা তো স্যার কথা শোনা যাচ্ছে। সব তো কথাই বলে না। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই 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 180 ডিগ্রি তুমি এইটুকু আঁকলা, আঁকার পরে থেমে গেলা, তারপর আবার কমপ্লিট করলা, তো একই কোণই তো এটা, তাই না? একই কোণই কিন্তু, একই কোণই, জাস্ট এখানে হলো অর্ধেক আঁকছে, এখানে অর্ধেক আঁকছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিপরীত পাশে, এই জন্য এই কোণটার উল্টা কোণ, এই যে এই পাশে বিপরীত পাশে আছে, এটা ওরা আলাদা আলাদা কোণ, একই কোণ না। তোমার তো এটা তো একই কোণ হয়ে গেল, ঠিক আছে? স্যার আচ্ছা, স্ক্রিনে দেখাতে বন্ধ করতে বলেন। স্ক্রিন তো আমি দেখা দিচ্ছি কি রে? মুনিন স্যার আর দেখাচ্ছে। এখান থেকেও স্যার দেখানো যায়। লাগাচ্ছি। মুনিন,
মুনিম, চোখ মুখ কালা করে দেবো, চোখে চশমা পড়ছো কেন? ভূতের মতো রাখতে হবে। স্যার সিনেমা হলে চশমা পড়ছে। ফ্রিজ পড়াচ্ছে, ডিস্টার্ব করো না। আচ্ছা, এখন আমরা আমাদের আমাদের ওই যে অন্য স্ক্রিনে চলে যাই, স্ক্রিন অফ করি। আহ, আচ্ছা, তাহলে এখন তো এখানে একান্তর কোণ বুঝবাই, তাই না? স্যার তাহলে একান্তর কোণ আমার হইতে হবে দুই পাশে। দাঁড়াও। মানে স্যার একটা থাকবে আর একটা ওই পাশে থাকবে। হ্যাঁ, এই যে এটা একটা একান্তর কোণ, এটা একটা একান্তর কোণ, দুই বিপরীত পাশে থাকবে। এটা একটা একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো সবসময় ভিতরের পাশেই থাকবে, ঠিক আছে? বাইরে না, ভিতরে থাকবে। যাই হোক, এতক্ষণ এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল অনুরূপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান। যারা যারা পারেন তারা ক্লাসে অলরেডি বোর হয়ে গেছেন যে কি রে ভাই, এই একই জিনিস কতদিন ধরে পড়াইতেছে। যাই হোক, কিছু করার নেই, স্যার কিন্তু কিছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেছে, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো এই যে মুখোমুখি যেগুলো, মানে এই ছবিটাতে অনেক দাগাদাগি হয়ে গেছে, এখানে যদি দেখাই এরকম, ক্রসিং। তাহলে এই ক্রসিং গুলো হলো বিপ্রতীপ কোণ, এই ক্রসিং গুলো বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো সমান, ঠিক আছে? আল আরাবিয়া, আপনি কি বুঝেছেন? আরাবিয়া, ফাতিহা, নাইমা। স্যার আমি বুঝছি। Good. আচ্ছা, এবার আমরা অঙ্কেতে যাই, মানে আমাদের অ্যাকচুয়ালি কি লাগবে। দেখো, যদি না বুঝে থাকে আমি এখনো বলো, কারণ আমাদের এই কোণের মান করতে গেলে এই জিনিস লাগবেই, মানে কোনো মিস নাই। মানে আমি যদি তোমাদের একদম সিম্পল একটা থেকে শুরু করি, যে একদম সিম্পল স্যার পরীক্ষা, বলেন। স্যার আমাদের ম্যাথে কি হাইয়ার আইকিউ আসবে স্যার? ম্যাথ সাবজেক্টে আইকিউ? আসতে আসতে পারে, না আসার কিছু নেই। ওইটা ম্যাথেও আসতে পারে, জিকের সাথে হয়, আমার সময় জিকের সাথে দিয়েছিল। জিকে তো থাকবে। স্যার জিকে তে ওই ওই আইকিউ প্রত্যেকবারই থাকে। হ্যাঁ, ওইটা জিকেতেই তো ম্যাথে আবার আসলো কই থেকে? আমি তো জানি জিকেতেই থাকে, বাট ম্যাথে স্যার ম্যাথে সংখ্যা ভিত্তিক দেয়, কি দেয়? স্যার সংখ্যা ভিত্তিক। ওই সিরিজ টিরিজ এগুলো দেয়, এগুলো ছোটখাটো আইকিউ, ব্যাপার নেই। তাহলে একটা সিম্পলের মধ্যে ধরো এরকম যদি থাকে যে এটা 45 ডিগ্রি, এটা বাইর করো, স্যার একদম সিম্পল। 45 ডিগ্রি। স্যার স্যার একই। একটি কোণ 45 45 ডিগ্রি স্যার। কারণ এটা হলো অনুরূপ কোণ, তাহলে এইটা হলো, দেখো তুমি জানো যে সব অনুরূপ কোণ সমান, এই জন্য তুমি পারতেছো, ঠিক আছে? কি এখন দিলে আবার দাঁড়াবে, একটু মিউট করতে বলো। আচ্ছা, এই ছবিটায় যদি এরকম থাকে, স্যার ভাইভাতেও কি ম্যাথের কোশ্চেন ধরে? অবশ্যই, নো ডাউট, খাতা দেয়, খাতা দিয়ে বলে যে ম্যাথ করে দেখাও।
স্যার আপনাকে কি ধরছিল? আমাকে ম্যাথ করতে না দেয়নি। নিউটনের সূত্র তো ধরছিল না? আমারে না। স্যার আমি একটা আপুর ভাইবা দেখছিলাম, ওই আপুটাকে নিউটনের সূত্র ধরছিল। শোনো, ভাইবা 12 ক্যারেট কলেজের প্রিন্সিপাল, এডজুটেন্ট আর একটা টিচার, তিনজন নেয়, তার মানে 3 বরং 36 জন। 36 জনের মাথা থেকে যে কি প্রশ্ন আসবে, কই থেকে কি ধরবে তুমি জানো? আর তোমার ভাইবা যে কোন ক্যারেট কলেজের বোর্ডে পড়বে তুমি জানো না। এটা এমন না যে আহ, তো, মানে তুমি তোমার তোমার ভাইবা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে কেউ নিতে পারে না, বা ফেনী গার্লস ক্যাডেট কলেজে কেউ নিল না। নিতেই পারে, পড়তেই পারো তুমি। তুমি চয়েস দিছো ওইটা দেখে এরকম না, বা তুমি মেয়ে দেখে তোমার শুধু মেয়ে ক্যারেট কলেজের 3টা স্যার ওই 3 তারিখের 9 জনের প্রশ্ন দেবে এরকম না। ভাইবা যেখানে পড়ে, বাট নর্মালি ভাগ করা থাকে মেয়েদের জন্য আলাদা, বা এটা আবার চেঞ্জও হয়, উল্টা পাল্টা হয়, মানে ঘোরায়ও। স্যার আপনার কোথায় পড়ছিল? আমার পড়ছিল বরিশাল ক্যাডেট কলেজে। স্যার একদিন আগে গেছেন নাকি? আরে না, পরীক্ষা ভাইবা সবার ঢাকায় হয়। ও সবাই, সব ভাইবা তোমার ঢাকা ক্যান্টনমেন্টে এমএএস জিয়া কলেজের ওখানে 57 বেঙ্গল একটা ইউনিট আছে। ওই ইউনিটে, মানে এখন 57 বেঙ্গল হয়, আমাদের সময় বনানীতে হইতো, চেয়ারম্যান বাড়ির ওখানে। বাট এখন আমি তো রিসেন্টলি, তো আমি তো ঢাকায় মেডিকেল, আমার মেডিকেল তো ওইখানে। তো আমি প্রায় এই পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম সাইনবোর্ড দেওয়া। বা আমিও যখন মানে মেডিকেলে স্টুডেন্ট ছিলাম, তখন তো আমি অনেক বাচ্চাকে বাসায় যেয়ে যে পড়াইতাম তখন। তো তখন আমার অনেক স্টুডেন্ট ওদের ভাইভাতে যখন মানে রিটেনে চান্স পেয়ে যখন ভাইভাতে গেছে, তখন ওদের ভাইভাতে গেছিলাম ওদের সাথে। তো তখন দেখছি যে 57 বেঙ্গলে এরকম একটা তোমার আহ বিল্ডিং থাকে, বড় একটা বিল্ডিং, ওইখানে 2-3টা ফ্লোর ওরা নেয়, নিয়ে সব প্রিন্সিপাল মানে সব রুমে রুমে তোমার প্রিন্সিপাল স্টুডেন্ট এরা থাকে। তো ওইখানে যায়, যেমন আমার ক্যারেট কলেজের স্টাফদের সাথে দেখা হয়েছিল, এক স্যারের সাথেও দেখা হয়েছিল। তো আসে আর কি বিভিন্ন ক্যারেক্টার। তো তোমার ওই ভাইভাতে কে কি কোশ্চেন করবে তুমি জানো, বললাম না যে 36 জনের মাথা থেকে মানে এক এক রকমের থেকে এক এক রকম বুদ্ধি আছে, কোনো প্যাটার্ন নেই। বাট আমি তোমাদের আগেও বলছি যে ভাইভা নিয়ে এত বদার হয়ে লাভ নাই। তোমার মেইন রিটেনেই তোমার মোটামুটি তারা বাছাই করে ফেলে, মানে রিটেন অনেক বেশি ভালো মার্ক পেলে। হ্যাঁ, তারপরে তোমার ভাইভাতে, হ্যাঁ ভাইভাতে যে দেখে যে ধরো একদমই কথা বলতে পারে না, মুখ খুলতে পারতেছে না, মুখ দিয়ে কিছুই বেরিতেছে না, ওরা তো তারা চান্স দেবে না। সে রিটেনে যতই ভালো মার্ক পাক, তার তো অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড আছে, কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে। কারণ তুমি ওখানে যে তোমার বাকি 50টা ক্লাসমেটের সাথে তোমার চলতে হবে, তোমার জুনিয়র আসবে, তোমার সিনিয়রের সাথে তোমার কমিউনিকেট করতে হবে। তো তুমি যদি কমিউনিকেট না করতে পারো, মেন মেন না থাকো, মুখ দিয়ে কথা বাইরে না, বা কথা বললে কথা শোনা যায় না, সো দেন ইউ উইল নট গেট চান্স। সো এইরকম ভাইভাতে অনেক কিছু দেখে। প্লাস ইংলিশে কথা বলা লাগে। আবার অনেকে আছে যে ধর রিটেনে ভালো পাইছে, ভাইভাতেও ভালো, কিন্তু আনফরচুনেটলি মেডিকেলে কোনো একটা কজের রিজনে বাদ পড়ে গেছে। হাইটে কম হইতে পারে, অথবা ধরো অন্য কোনো রিজন থাকতে পারে, ফ্ল্যাট ফুট থাকতে পারে, নকনি থাকতে পারে। তো তখন ওর জায়গাটা ভ্যাকেন্সি নেওয়ার জন্য তোমাকে নিল, যে তুমি ভাইভাতে অনেক ভালো করলা, তোমার তাই নিয়ে নিল। রিটেনে একটু কম পাইছো কিন্তু ভাইভাতে ভালো করে ফেলাইছো। বা তোমার সাথে কথা বলে তারা দেখলো যে না, এই ছেলেটা বা এই মেয়েটা ইংলিশে অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এবং ও অনেক জানে, ভালো কমিউনিকেশন স্কিল আছে, তোমার ইমপ্রেশনটা ভালো, সুন্দর করে ড্রেস আপ মেসআপ গেলা। মানে ভাইবা অ্যাকচুয়ালি অনেক কিছু ম্যাটার করে, এগুলো নিয়ে আসলে এত প্যারা মানে এখন চিন্তা করে লাভ নাই। স্যার হুম। আমার ফ্যামিলি থেকে 2জন আছে ওইখানে পড়ে, আর 2জন হচ্ছে আপনার মেডিকেলে বাদ চলে গেছে। মেডিকেল মেডিকেল আমার অ্যাকচুয়ালি লাগে। ফ্যামিলির দুজন পড়ছে। মেডিকেল অ্যাকচুয়ালি লাগে। আমি যেমন আমার মনে আছে আমি যখন প্রথমবার গেলাম, মানে আমি হলাম যে আমার ভাইবা ছিল মোস্ট প্রবাবলি, মানে ধরে সাপোজ আমার ভাইবা ছিল 27 তারিখে, বাট আমি এর আগেও 2 দিন ভাইবা বোর্ডে গেছিলাম। যে হলো যে যারা যারা ভাইভাতে বের হয়ে আসে, আমি শুনছি যে কি কোশ্চেন করছে, ওরা বলতো উইলিংলি বলতো। আর অনেকে আবার একটু ছিল কেমন টাইপ জানি, মানে বলতো না, তো অনেকে স্যার মানে। ওই স্কুলের ফ্রেন্ডদের মতো, মানে পারলেও বলতে না যে আমি পারি না। তো তোমার অনেকে আসতো, তো আমরা সবাই যে পাশে, মানে আমি দেখতাম যে পাশে অনেকে দৌড়ে আসে, "এই কি ধরছে কি ধরছে", এবং অনেকে, অনেক গার্জেন দেখছি যে নোট খাতা নিয়ে আসতো, বসে বসে লিখতো, এগুলো যায় রাতে পড়াবে, এরকম টাইপ ছিল। তো ওই টাইমে একটা দেখছিলাম যে একটা ছেলে ওর মেডিকেলে কানের জন্য খুব ঝাড়াঝাড়ি করছে, কানে ময়লা ছিল নাকি কানে কি প্রবলেম ছিল। কিন্তু পরে যাই দেখি ক্যাডেট কলেজে, যাই দেখি ওই ছেলে আমার ক্যাডেট কলেজে আমার সাথে আমার হাউসেই পড়ছে। আমি ওরে বলছি, এই তোরে না কানের ময়লার জন্য বাদ দিয়েছিল, বলে না বাদ দেনে, বকাঝকা করছিল। তো ও তো পরে আমার সাথে পড়ছে। অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে অনেক কিছু, হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক গল্প বললাম। আহ
তারপর গল্প যখন বলতেছে আর কয়েকটা কথা বলি। ক্যারেট কলেজ এটা ইমোশনের জায়গা, এবং ক্যারেট কলেজ চান্স পেতে আসলে অনেক কষ্ট করা লাগে। হ্যাঁ, আর কারো যদি ধান্দা থাকে, বাপ মায়ের অনেক টাকা আছে, এমসিএস কে তে ভর্তি হয়ে যাবে, কারণ এমসিএস কে মানে খুলনায় যেটা প্রাইভেট, ওইটা মানে থাকলে এত কষ্ট করে পড়ালেখা করা লাগে না। ওদেরও পরীক্ষা আছে, বাট ওদের চান্স পাওয়া তো বেরোনো, টাকা দেখাইলে হয়ে যায়। তো ওইটা যদি কারো ধান্দা থাকে তাহলে এত কষ্ট করে পড়ালেখা করার দরকার নেই। বাট বাকিদের সবাই বলবো যে আমরা অবভিয়াসলি চান্স, এবং ওদেরকে আমরা ভালো চোখেও দেখি না, মানে ক্যারেট হিসেবে কেউ দেখেও না ভালো মতো। যাই হোক, আহ, সবার টার্গেট থাকবে যাতে আমরা ভালো মতো চান্স পাই, রিটেনে ভালো একটা মার্ক পাই। রিটেনে তুমি মোটামুটি ভালো মার্ক পেলে, আমি জানো মানে তোমরা বিলিভ করবে না, আমি পরীক্ষা দিয়ে এসে আমি উঠতে বসতে আমার মার্ক হিসাব করতাম। কারণ আমার তো মোটামুটি কোশ্চেন মাথায় ছিল যে এই কোশ্চেন আসছে, মানে মোটামুটি বলতে বাংলাতে আমাদের যেমন ছিল, বাংলাতে ছিল 40 মার্ক, ম্যাথে ছিল 60 মার্ক, ইংলিশে ছিল 80, আর জিকে ছিল 20। তো আমি হিসাব করতাম যে ইংলিশে এত পাইছি, পাইতে পারি, কারণ আমার ইংলিশটা ইংলিশটা আমার অনেক ভালো হয়েছিল। সাবজেক্ট দিচ্ছিলেন? ইংলিশটা আমার অনেক ভালো হয়েছিল, ম্যাথটা স্যার আমি একটু আপনাদের কি কমজোরি ছিলাম। 150 ছিল না 300? 200। স্যার সো আপনি কি সর্বপ্রথম কোন সাবজেক্টে দিয়ে শুরু করছিলেন? আমি সবার প্রথমে বাংলাদেশ শুরু করছিলাম, মানে আমার আমি না ওইরকম মানে চিন্তা করিনি সবার প্রথমে কোনটা। আমার কোশ্চেনে যেটা সামনে ছিল ওইটাই, কোশ্চেনে বাংলা ছিল, আমি বাংলা দিয়ে শুরু করছি। আর আমি ম্যাথ হলো যে পুরোপুরি করি নাই, ম্যাথ অর্ধেক করে মাথা গরম হয়ে গেছিল, পরে বন্ধ করে ইংলিশ করতে চলে গেছিলাম। ইংলিশ করে এসে জিকে দিয়ে তারপর লাস্ট আবার ম্যাথ করছি। মানে এটা শোনো, এটা আসলে আমি কি করছি এটা মিলায় না, বা অন্য টিচাররাও কি বলে মিলায় না, এটা ইট ডিপেন্ডস অন ইউ, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। সাপোজ ধরো মুকিমুল হাসান ম্যাথে অনেক ভালো, ও চাবে কি যে আমি ম্যাথ তাড়াতাড়ি শেষ করে বলি। এখন কেউ ধরো ম্যাথে একটু উইক, সে চাবে কি যে লাস্টে করি। আবার লাস্টে করতে গেলে ধরো কারো হবে কি লাস্টের সময় কম, মানে দেখলে যে আল্লাহ আর মাত্র আধা ঘন্টা আছে বা 1 ঘন্টা আছে, তখন এই ম্যাথ করতে যায় মাথা কাজ করে না। ম্যাথ করতে মেইনলি মাথা কাজ করা লাগে, ইংলিশে তো আর বাংলাতে মাথা কাজ করা লাগে না। কারণ ও যদি ওই টাইমে যে ম্যাথ করতে চায় লাস্টে, তাহলে ওর জন্য এটা টাফ। তাহলে যার হলো যে ম্যাথ একটু উইক, সে চেষ্টা করবে কি যে শুরুতে পরীক্ষার শুরুতে মাথাটা ঠান্ডা আছে, বা মিডল পর্যায়ে মাথাটা ঠান্ডা আছে, আর যেই সাবজেক্টটা ভালো পারি ওইটা দিয়ে তারপরে ম্যাথটা দিলাম। এটা আসলে পার্সোনাল, নিজেকে নিজে জাজ করতে হবে। এই যে এই কোচিং এর পরীক্ষাগুলো নেওয়ার উদ্দেশ্য হলো এটা, যে তুমি তোমার নিজেরা জাজ করবা, তুমি নিজের টাইমিং মেনটেন করবা। এইখানে পরীক্ষা কে কত মার্ক পেলো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো টাইম ম্যানেজমেন্টটা। এটা আমি প্রত্যেকবারই বলি। আমি এই জন্য মাঝে মাঝে ম্যাথে ইচ্ছা করে বেশি বেশি অঙ্ক দিই, যাতে তোমরা মানে সময় কমের মধ্যে যাতে তোমরা শেষ করতে পারো কিনা এটা দেখার জন্য। হাওয়েভার, তো আমি প্রত্যেক পরীক্ষাতে ম্যাথ লাস্টে দিই। হ্যাঁ, এটা এটা বলো তারা না এটা। আমাদের ইরফান স্যার এই বলছে জন্য যে আগে তোমরা বাংলা করো বা জিকে করো, দেন ইংলিশ করো, আবার হচ্ছে তারপরে বাংলা বা জিকে যে কোনো একটা করো, তারপর হচ্ছে ম্যাথ করো শেষে। আমি তা তাহলে ফার্স্টে স্যার ম্যাথ করি। এটা হলো, শোনো আমি তো বললাম যে এটা এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। আমার পার্সপেক্টিভ ছিল এটাই যে আমি যেমন আমি লাস্টে ম্যাথ করতে চাই, আমার ম্যাথ তুই যে বললাম না, আমি একটা ম্যাথ মিলাইতে পারি নাই তো পারি নাই, আমার সব করা শেষ। তিনটা ম্যাথ আমি ফাঁকা রাখছিলাম, আহ, তিনটা ম্যাথ ফাঁকা রাখছিলাম, তার মধ্যে দুইটা ম্যাথ আমি করতে পারছি, আর একটা ম্যাথ আমি পারি নাই তো পারি নাই, শেষ পর্যন্ত একদম পারি নাই। আমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গেছিল, মোটামুটি 20-25 মিনিট আমি সময় পেয়েছিলাম। তো ওই একটা ম্যাথ নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, হয়ই নাই। আর আমি বাকি তোমার বাংলা টাংলা ইংলিশ টিংলিশ আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। জিকে মোটামুটি কিছু আনকমন টপিক পাইছিলাম, এইটা কোথায় অবস্থিত, এটা কোথায় অবস্থিত, ভুগি চুকি গুলো জীবনে চোখেও দেখি নাই। বাট আইকিউ গুলো ভালো পারছিলাম। তো সব মিলে আর কি, মানে টাইম ম্যানেজমেন্ট নিজের উপরে। তো ধরো আমার আমার যেমন অন্য সাবজেক্ট গুলো ভালো হয়ে গেছিল দেখে আমি ম্যাথে হলো যে সময় একটু বেশি দিতে পারছি, অন্য সাবজেক্ট খুব তাড়াতাড়ি লিখতে পারছি। ইংলিশ টপিক, এবং আমি তোমাদের মনে হয় একবার বলছিলাম যে আমি নার্ভাস হয়ে হুইচ বানান পারতেছিলাম না, WHICH বানান উল্টাপাল্টা লিখতেছিলাম। জাস্ট হুইচ লিখবো, পরে পরীক্ষার টেনশন এরকম যে ওই WHI হুইচকে আমি বারবার WT লিখতেছিলাম, এই WT লিখছি, এরকম করে আমার খাতায় 4বার এরকম কাটা ছিল। 4বার কাটার পরে আমি WHICH লিখছি। জাস্ট এই হুইচ কথাটা লিখতে চাই। একটা প্যারাগ্রাফ ছিল হাউ টু কিপ ফিট না কম্পিউটার এরকম কিছু একটা ছিল। সো ওইটা আমি এরকম 4বার লিখছি। তো এগুলো অ্যাকচুয়ালি এক্সাম হলের এনভায়রনমেন্ট অনেক কিছু ভ্যারি করে। তারপর আগেও বলছিলাম যে আমি পরীক্ষা দিয়েছিলাম আমার নিজের স্কুলেই। সো এইটা একটা মাথা ঠান্ডা করার বিষয়। তুমি যখন যাবা ক্যাডেট কলেজে পরীক্ষা দিতে, ক্যাডেট কলেজের এনভায়রনমেন্ট দিয়ে তোমার ভয় লাগতে পারে যে আরে কি করতেছে, লাইন বাই লাইন নিতেছে, ক্যাডেট কলেজ এরকম থমথমে জায়গা, তখন একটা প্যারা লাগতে পারে।
তো যাদের যদি কোনো স্কোপ থাকে বা সুযোগ থাকে কাছাকাছি বা নিজের স্কুলে সিট ফালানোর, এটা তো ভর্তির সময় ফালাবা। আর কারো যদি মনে হয় যে না ক্যাট ক্রস একটু ঘুরে আসি, চান্স পাবো কি পাবো না কোনো ঠিক নাই, আমার তো নিজের উপর ভরসা নাই, তাহলে যাই পরীক্ষাটাও দেওয়া গেলো, ক্যাট ক্লাসটা একটু ভিতরে যা ঘুরে আসলাম, দেখে আসলাম। চান্স না হতো এরপরে আর তোমার ক্যাট ক্লাসে ঢোকার কোনো চান্সই নাই যদি না মামা চাচা কেউ থাকে। ওকে, অনেক কথা বললাম, আসো অঙ্ক করি আবার। সো এইগুলা ছিল সোজা সোজা। তো একটা এরকম দিতে চাচ্ছিলাম, এক্স এক্স 50 ডিগ্রি, এটা যদি হয় তাহলে অনেক সিস্টেমে করা যায়। প্রথমে করলাম এটা 50, তারপরে এটা যদি 50 হয় তাহলে এটা 50, আর এটা যদি 50 হয় তাহলে এটা 50, এই পুরোটা 180 ডিগ্রি। তাহলে 50 থেকে 180 বাদ দিলে 130 ডিগ্রি। এটা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, তার মানে 130/2। আবার তুমি যদি আরো সিস্টেম, তুমি স্যার যদি বল। আরো সিস্টেমে করতে চাও, এটা 50 মানে এটা 50 অনুরূপ কোণ। আবার এই একই কথা, এটা পুরোটা 180 ডিগ্রি, এখন ভাগ দিলাম, ঠিক আছে। এই ম্যাথ গুলো এক এক ভাবে করা যায়, যে যেভাবে মিলাইতে পারে। এটা আসলে নিজেদের কাছে। স্যার এই ম্যাথগুলো উত্তর হলেই উত্তর হইলেই হলো, কারণ তোমার তো এখানে ডিটেলস লেখা লাগতেছে না। আচ্ছা, সো এইটা পারবা মোটামুটি এগুলা তোমার। স্যার আমার ওই অঙ্কগুলো একটু স্যার দেখে দেন। কি তুমি আমাকে আগের দিন যে দুইটা পাঠাইছো এগুলো তো আমি এখনো পড়াই নাই। মোস্তফা জোয়ার, জি স্যার। তুমি আমার যেগুলো পাঠাইছো ওগুলো তো এখনো পড়াই নি আমি। গোসল করে চা খাবো। আচ্ছা, এরকম তিনটা যদি থাকে একই জিনিস, ঠিক আছে, ওর একান্তর কোণ মানে যা হইতে পারে এর সাথে এর একান্তর কোণ মিলাবো, মানে এর সাথে এর, তিনটা কোনো ব্যাপার না। মোস্তফা তাজওয়ার, তুমি যেগুলো কিছু তাসনিমের এরকম কিছু প্রবলেম আছে, আমরা যখন যেটা করবো, যখন ধরো আমরা যখন এরপরে ত্রিভুজ যাব, ত্রিভুজ সোজা আছে, তারপর বৃত্ততে যাব, তারপর চতুর্ভুজ, তখন তোমার প্রবলেম গুলো আসবে। তুমি তো ম্যাক্সিমাম চতুর্ভুজের প্রবলেম দিছো, তখন আমরা এগুলো করব। আর আচ্ছা স্যার। পরীক্ষায় হলো তোমার মেইনলি না রেখা ত্রিভুজ থেকে আসে। চতুর্ভুজ যদি কোশ্চেন একদম কঠিন করতে মন চায় টিচারদের, তখন তারা এই চতুর্ভুজ থেকে দেয়, বুঝছো। রেখা এই সমান্তরাল এগুলো থেকে দেয়। যাই যাই হোক, এটা যদি 75 থাকে, এটা এক্স বের করো, এক্স আর ওয়াই বের করো। যাকে জিজ্ঞেস করবো সে বলবা। 1 মিনিট টাইম। স্যার বের করছি। স্যার শেষ। হাত হাত তোলো, হাত তোলো, যাদের হয়েছে হাত তোলো, বেশি সময় লাগার কথাও না। 75 লিখছেন না স্যার? হ্যাঁ, নতুনদের কাছ থেকে হাত দেখতে যাচ্ছি, নতুন। আচ্ছা নাইমা বলো দেখি, নাইমা কত হয়েছে, এক্স কত হয়েছে নাইমা? স্যার এক্স এর মান হচ্ছে 75 আর ওয়াই এর মান 105। ওকে, ঠিক আছে, জি সবাই স্যার হাত নাও। এইটাই তো মান। উত্তর স্যার এটাই। হ্যাঁ, সবাই হাত নাও। আচ্ছা, এটাতে আর কিছু নাই, আর কঠিন কিছু আছে, মানে কঠিন বলতে একটু এরকম, যেটা আমি পরীক্ষায় দিছিলাম এরকম। স্যার এটা হালকা কঠিন লাগছিল। স্যার এটা হ্যাঁ, একটা বিগত বছরের প্রশ্ন। হুম, এটা এই কি রে, দুইজন হাত নামান। আচ্ছা, যদি এরকম থাকে, বের করতে বলছে এটা সি, ঠিক আছে। তো এরকম থাকলে কি করবা, যদি দেখে মাথা ঘুরায় তাহলে কি করবা? এই তাসনিম কি কিছু বলতে যাচ্ছ? স্যার না। হাত নামাও। এটা কি করবা, আমরা যেই ফিগার চিনি এর ফিগারের মতো করে এরকম দরকার হলে তোমরা এঁকে নেবা। এই যে দেখো বড় করে দিলাম,
তারপর এই যে ছেদকটাকেও বড় করে দিলাম, এই ছেদকটাকেও বড় করে দিলাম। এখন দেখো ছবিটা একটু চেনা জানা ছবির মতো লাগতেছে না? Yes, sir. আচ্ছা, চেনা জানা ছবির মতো লাগলে এখন দেখো তো, এইটা যদি 130 হয় তাহলে এইটা হবে 130, যদিও আমার ছবিতে কিন্তু দেয়া নাই, তাই না? তাহলে তাহলে এটা হবে 130। তাহলে এটা যদি 130 হয়, আবার এটা হচ্ছে কত? 50। 50। আচ্ছা, এখন দেখো এই যে কালো কালার, যেটা এই যে কালো কালার, যে নীল বানায় ফেলাইলাম, এটার একান্তর কোণ কি এইটুক না? জি স্যার, তাহলে এটাও 50। তাহলে এটা হয়ে গেল 50। আচ্ছা, এখন আসে এই পাশে। স্যার এটা এটা 30 হবে এই পাশেরটা। 30 হবে না? হুম, এটা যদি স্যার এই যে উপরেটা 50 হলে কি হবে একটু বুঝিয়ে দিবে? উপরেরটা 50 হলে কেমনে বুঝাই দেবো? আচ্ছা, দেখো এটা 130 ডিগ্রি, এটার বিপরীত কোণ এটা, তাহলে এটা হলো 130 ডিগ্রি। এই যে পুরাটা 180 ডিগ্রি, তাহলে এটা যদি 130 হয়, এটা হলো 50। আর এখন এইটা এইটা যদি 50 হয়, এটার একান্তর কোণ কোনটা? এটা, তাহলে এটা হলো 50। বুঝছো এখন ইশতিয়াক? Yes, আচ্ছা, এখন আবার আসো, এটা 50 হলে এটা 50, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আমি করি না, যেটা এইটাকে যদি বাড়াই দিই, স্যার এটা এটাকে বাড়াই, ওই যে ওই 50টা আর এই 50টা বিপরীত কোণ। দাঁড়াও, চুপ থাকো তোমরা, নতুনদের দেখাচ্ছে। তো এখন ছবি যখন বাড়াই দিলাম, তাহলে এই ওই 50 কোণ তো আমার দেখার দরকার নেই, আমি এখানেই চলে আসি। এইটা হলো আমার কত? এটা যদি 150, তাহলে এটা 30 ডিগ্রি। এইটার একান্তর কোণ এটা না? yes, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে আমার টোটাল অ্যান্সার হলো 80 ডিগ্রি। ঠিক আছে? বুঝছেন? স্যার, বলো। স্যার যদি ওই যে 150 থেকে 130 মাইনাস করে দিলে তো 80 ডিগ্রি বেড়ে যায়। কই থেকে তুমি কি ম্যানেজ করতেছো? স্যার অ্যান্সারটা 80 ডিগ্রি হয়েছে না? হ্যাঁ, আমি বলছি যে যদি হচ্ছে 150 থেকে 130 বাদ দিয়ে দিলে তো 80 ডিগ্রি। তো 150 থেকে 20 130। ডিগ্রি হয়। তাহলে 20 ডিগ্রি। 20 ডিগ্রি হয়। তা ধরলাম 80 ডিগ্রি হয়, ধরলাম। এর কোন লজিকে তুমি বিয়োগ করতেছো বলো তো আমারে, লজিকটা কি? মন চাইলে বিয়োগ করে দিলাম, হইলো মিয়া? হুম। আরেকটা তো ছিল এরকম, এরকম দিছিলাম একবার পরীক্ষায়। ইয়েস স্যার। এটা এক্স, তাহলে স্যার এটাও দেখো, 55। স্যার এটাও 55 হবে। এটা ওই যে এরকম 55 এরকম এরকম একই হয়। এরকম এরকম করে এরকম এরকম করে বাড়াবা, এই বাড়াইলা এই বাড়াইলা, তাহলে কি হলো? স্যার স্যার হুম, অনুরূপ কোণ। কিন্তু এটার সিস্টেমটা হলো, তখন তোমার এটা ঘুরাইতে হবে, আমি তখন ক্যামেরা ঘুমাইতে, মানে তখন তোমার হলো মেইনলি হলো তোমার তখন এই দুইটাকে প্যারালাল ধরতে হবে, আর এদেরকে ছেদক ধরতে হবে, এই এইভাবে করে করতে হবে। ঠিক আছে? ওকে। আর হইলো, যাই হোক, সুশীল গাইডে এরকম যে জিনিসগুলো আছে, যেগুলো আছে সবগুলো করবা। কারো যদি এই সমান্তরালের মধ্যে কোনো প্রবলেম থাকে নেক্সট দিন বলবা, আমরা নেক্সট দিন ত্রিভুজ শুরু করব। ত্রিভুজ পড়ার পরে আমরা চতুর্ভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াস যা আছে তা করবো, তারপর লাস্টে বৃত্ত করব। বৃত্ত যদিও বৃত্ত মাঝখানে একদিন শুরু করছিলাম, ওই বৃত্তটা একদম লাস্টে পড়বো, কারণ বৃত্ত অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় বৃত্ত দেয় না এত বেশি। আর সুশীলেও এত বৃত্ত টিত্ত দেয়া নাই, অল্প কটা আছে, বেশিরভাগই হলো তোমার মানে বৃত্ত খুব কম আর কি। তো আমরা বৃত্ত বা সার্কেল হলো পরে পড়বো, আমরা মেইনলি এরপরে ত্রিভুজ আর
ওইটা করবো আর কি। আর ত্রিভুজ তো অনেক সোজা, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি। ডিগ্রি। এইখানে যেমন সব জায়গায় আমরা 180 মিলানো ট্রাই করতেছি, দেখতেছি কোন জায়গায় সমান্তরাল হয় কিনা, স্যার কোন জায়গায় ওখানে সোজা সব হয় কিনা। ওইখানে আমাদের কোণের ভ্যালু আমরা একসাথে 180 আছে কিনা তা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো সবাই ভালো করে পড়ো, হয়তো অনেকের স্কুলে পরীক্ষা চলতেছে বা চলবে, বা আবার সব সাবজেক্টই আস্তে আস্তে করে পড়াশোনা গুছায় নাও। ঠিক আছে? আজকে হলো 27 তারিখ, তো স্যার সরি আগে 7 তারিখ। অত প্যারা ছিল না, এখন আবার আমাদের বোর্ডের থেকে সিলেবাস দিছে, ওই অনুযায়ী পড়তে হবে আবার নতুন করে। হুম। না আমি তো তোমাদের অ্যাজ ইউজুয়াল, আমার সবসময় তোমাদের কাছে সাপোর্ট মানে সাজেশন থাকে এটাই, যে জাস্ট স্কুলে পাস করার জন্য পড়ো। আমার এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দরকার নেই স্কুলে, জাস্ট পাস করো। আমি যখন স্কুলে পরীক্ষা দিতাম কোনো মতে পাস মার্ক তুলতাম, স্যার কোনো মতে। স্যার স্যার যদি আমরা ক্যাডেট কলেজে চান্স না পাই তখন তো আবার হচ্ছে আমাদের রোল পিছায় যাবে। গেল রোল পিছায় তো কি হয়েছে, কোনো কিছু হয়েছে? সমস্যা নাই তো, রোল পিছাইলো কি হলো? স্যার বলো। স্যার আমাকে 2015 সালের আগের 5 বছরের একটু কোশ্চেনটা দিবেন স্যার? আমি কইতে দেব, ক্যারেক্ট কলেজে আমি কইতে দেব। স্যার এটা কোথায় পাবো স্যার? এটা পুরোনো গুগল। লাইব্রেরিতে, পুরোনো লাইব্রেরিতে যে দেখবে যে পুরোনো সোশ্যাল গাইড আছে কিনা, নতুন আপডেটেড সোশ্যাল গাইড না। আমি যখন সোশ্যাল গাইড পড়ছি 1971 সাল থেকে কোশ্চেন ছিল, 1971 সাল থেকে 2010 সাল পর্যন্ত কোশ্চেন ছিল, কারণ আমি তো 2011-তে পরীক্ষা দিছি। 1971 থেকে 2010 সাল পর্যন্ত কোশ্চেন ছিল। তো আমার ওই সোশ্যাল গাইড তো আর এখন নাই। তো এগুলা যদি কোনো লাইব্রেরিতে, মানে ধরো স্পেশালি ঢাকায় যারা আছো, মনে হয় না পাবা। ঢাকায় কচুক্ষেত বা স্যার নীলক্ষেতে আমার যে 21 সালের একটা আছে। 21 সালে আমি জানি না কত সাল পর্যন্ত কোশ্চেন দেয়া আছে, কত সাল পর্যন্ত দেয়া আছে। স্যার সাল তো আর স্যার দ- আগে, 10 কিন্তু স্যার বছর আগের থেকে দেয়া থাকে। কত সাল থেকে দেওয়া আছে এটা জানি না। স্যার আমাদের সোশ্যাল গাইডে না 2024 সালে কোনো প্রশ্ন নাই। তাহলে ওরা 24 সাল প্রশ্ন কালেক্ট করতে পারে নাই, তাই নাই। না স্যার, এই যে প্রশ্নের মধ্যে আছে স্যার, এই যে স্যার পুরো স্যার প্রশ্ন স্যার এই জায়গায় দেওয়া থাকে না। যাই হোক, পুরো যাদের প্রশ্ন শোনো, এই এই স্যার এই সবাই মিলে কথা শোনো। যদি কোশ্চেন কারো আসলেই লাগে, মানে এর আগের কোশ্চেন সলভ করতে, তাহলে ওই যে ওইটাই, যে নীলক্ষেত বা কচুক্ষেতে যে পুরোনো গাইড আছে কিনা থাকার কথা। হ্যাঁ, নীলক্ষেতে থাকার কথা, যে গাইড কলেজে ভর্তি পুরোনো গাইড। সুশীল না পাও, যেই গাইডই পাও তুমি যা খুঁজবে, যারা ঢাকায় আছে, আমি আই গেস ঢাকায় পাওয়ার কথা। বাট এখন হলো তোমার 2025 সাল, সো অনেক বছর হয়ে গেছে, আমি জানি না পাবা কি পাবা না। বাট আমি যখন পড়ছি ওই টাইমের সোশ্যাল গাইডগুলোতে 1971 সাল থেকে কোশ্চেন ছিল। হুম। আর যদি ধরো সুশীল প্রকাশনীর সাথে যোগাযোগ করা যায়, যার খুব দরকার, যেমন সুশীল প্রকাশনীর অফিস আছে বাংলা বাজারে ঢাকায়, ওদের কাছে যেয়ে যদি বলতে পারো যে ভাই আমার একটা লাগবে, ওদের কাছে পাইতে পারো। স্যার ঠিক আইডিয়াল আছে? প্রকাশনে তো স্যার 2007 গত বছরের প্রিজমে আছে, হুম। প্রিজম এটা। হ্যাঁ, ওইটাই তো বললাম যে সুশীলে না পারলে তুমি অন্য গাইডে পাবা, প্রিজম আছে, আইডিয়াল আছে। আমি সুশীল পড়তেছিলাম, আর আমি একটা কোচিং এর মাঝখানে ভর্তি ছিলাম, ওই কোচিং থেকে আমার আইডিয়াল গাইড দিছিল। তো আমি অ্যাকচুয়ালি গাইডগুলো ইউজ করতাম তোমার মডেল কোশ্চেন হিসেবে পড়ার জন্য, মানে নিজেকে মডেল টেস্ট যেগুলো থাকতো, মডেল টেস্টগুলো সলভ করার জন্য। কিভাবে ব্যবহার তো গাইডের ফ্যাসিলিটি এর এইটাই, জাস্ট মডেল সলভ করা। হয় এবার প্র্যাকটিস করো, পড়তে থাকো, সময়টাকে ইউটিলাইজ করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।